ফাইনালি অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ফর্ম সেটা কিন্তু সকলেই ইতিমধ্যে দেখে নিয়েছেন বা পেয়ে গেছেন, কিন্তু ফর্মটা এতটাই বড় যে ফিল আপ করতে পারছেন না বা অনেকেই জানেন না কোথায় কি দিতে হবে বা 14 গোষ্ঠীর ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে, যার জন্য কিন্তু অনেকেই কনফিউশন কিভাবে কি করব, তাই না? তো আজকে আপনাদের দেখাবো এ টু জেড, যারা অনলাইন করতে চান অনলাইন, যারা অফলাইন করতে চান অফলাইন, যারা ইংলিশে করতে চান ইংলিশে, যারা বাংলায় করতে চান হিন্দিতে করতে চান, যেটাতেই করতে চান না কেন সমস্ত কিন্তু ফর্ম অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সবটা দিয়েই করতে পারবেন। তো এ টু জেড ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে একটা ফ্যামিলির যখন ডিটেলস আপনি দেবেন, তো সেখানে অনেকেই বুঝতে পারছে না কাকুরা আছে তাদেরকে অ্যাড করবো কিনা, রেশন কার্ড একই হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তাকেই হেড অফ দ্য ফ্যামিলি দেবো কিনা, বা আরও অনেক রকমের কোশ্চিন রয়েছে। কেউ চাকরি করে কেউ করে না, আবার মনে করুন একই বাড়িতে মনে করুন দুটো রান্নাঘর রয়েছে, সেক্ষেত্রে সেপারেট ফ্যামিলি ওটা হচ্ছে কিনা, নানা রকমের কোশ্চিন, মানে অনেক হোয়াটসঅ্যাপ ভরে ভরে কোশ্চিন। তো এই 3000 টাকা পেতে আপনাদের অনেকটাই কিন্তু কষ্ট করতে হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা আবেদন করেছিলেন, ভুল টুল থাকলেও টাকা ঢুকে যাচ্ছিলো, সেই রকমটা কিন্তু এখানে এই অন্নপূর্ণা ভাণ্ডারে হতে যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে 12 পেজের ফর্ম, এটা কিন্তু সুন্দর করে আপনাদের লিখতে হবে, একদম এ টু জেড কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে। যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নাও আসতে পারে বা আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্টেডও করতে পারে, যার জন্য আমি আপনাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তো সবার আগে আমি আপনাদের বলতে চাইবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল যে রয়েছে সেখানে। যেটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পোর্টালটাকে কিন্তু মডিফাই করা হয়েছে, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার কথাটা তুলে দিয়ে এখানে অন্নপূর্ণা যোজনা পোর্টাল সেটা কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, যেটা ইংলিশ ভার্সন রয়েছে উপরে। তারপরে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, এবং নিচে কিন্তু হয়তো এটাও হিন্দি আমি পড়তে পারি না, হয়তো এখানেও এটাই লেখা রয়েছে যে অন্নপূর্ণা ফর্ম ডাউনলোড ইন হিন্দি, এরকম কিছু একটা আছে। যাই হোক, তো আমরা বাংলাটা করতে চাই, সেক্ষেত্রে আমরা বাংলাটার উপরে ক্লিক করব। তো এই সরাসরি আমরা বাংলার উপরে ক্লিক করলাম। দেখুন বাংলার উপরে ক্লিক করতেই এই যে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। যখনই এখানে ডাউনলোড হয়ে গেল তখনই কিন্তু আমরা কি করব, এটাকে ওপেন করে নেব। তো আপনাদের সুবিধার্থে এই পোর্টালে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে সরাসরি পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করলে সরাসরি এই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। যাই হোক, এবার আমরা দেখছি ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখুন ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক রকমের কোশ্চেন করেছে। তো আপনাদের সুবিধার্থে এটাকে আমি আর একটু জুম করে নিচ্ছি, তাহলে কিন্তু ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন কি কি কিন্তু বলা হয়েছে আর কি কি কিন্তু চাওয়া হয়েছে, তাই না? তো চলুন এইটাকে আমি এই সাইডে করে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যে আপনি আবেদন করছেন সেখানে আপনার পারিবারিক যে মানে তথ্য সেটাও কিন্তু সংগ্রহ করা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার বলছে। সবার প্রথমেই আমি আপনাদের আগে ক্লিয়ার করতে চাই, কি ক্লিয়ার করতে চাই, যে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধানকে, বা মনে করুন যে আপনার যে একটা ফ্যামিলি হবে না দুটো ফ্যামিলি হবে, কিভাবে বুঝবেন যে একটা ফ্যামিলি বোঝাতে কাকে কাকে বোঝানো হয়েছে, বাবা মা ছেলে মেয়ে নাকি আরও অন্য কিছু রয়েছে, সেটা আগে আপনাদের ক্লিয়ার করে দিই। এরাই কিন্তু নিচে বলেছে, তো আমরা সবার নিচে আগে ওটাই দেখে নিই, তাহলে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে অনেকটা সুবিধা হবে। তাছাড়া আমি তো আপনাদের নির্ভুলভাবে দেখিয়ে দেবো, আপনারা এ টু জেড দেখে নেবেন। দেখুন আমরা নিচের দিকে যখনই আসার চেষ্টা করছি, টোটাল 12 পেজের কিন্তু এটা ফর্ম। এই 12 পেজের ফর্মে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একটা পয়েন্ট করে দিয়েছে, বলছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন বা খাবার খান। মানে বুঝতে পারছেন, ধরুন আপনারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, 4 ভাই, আপনারা 4 দিক দিয়ে বাড়ি করেছেন, 4 জনই একই জায়গায় থাকেন, কিন্তু 4 জন আলাদা আলাদা রান্নাঘর থেকে মনে করুন খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে কিন্তু এটা সেপারেট ফ্যামিলি হচ্ছে। বা এমন হতে পারে ভাগ ওয়াইজ পরপর 3টে ভাইয়ের বাড়ি রয়েছে, আর 3টে ভাই কিন্তু একটা রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে, সেক্ষেত্রে কিন্তু সেটা জয়েন্ট ফ্যামিলি আকারে কিন্তু ধরা হবে এদের নিয়ম অনুযায়ী। মানে এরা যা বলছে, দ্রষ্টব্যতে যা বলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, একসঙ্গে ধরুন একই টয়লেট ব্যবহার করেন বা একই ছাদের নিচে থাকছেন, একই রান্নাঘর ব্যবহার করছেন, তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার আপনাদের অনেকটা ক্লিয়ার হলো যে ফ্যামিলি বা পরিবার বলতে কাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এবার আমরা চলে যাই সরাসরি ফর্মের মধ্যে কী কী বলা হয়েছে সেটা আমরা দেখি। দেখুন প্রথমেই দেখালাম আপনাদের অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, পরিষ্কার বলেছে এখানে প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে প্রতিটা চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে কিন্তু
চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে, প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই কী কী কিন্তু বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাম রয়েছে, পরিষ্কার করে এখানে বলছে যে বিভাগ বা ক্ষেত্র, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিকল্প বা ইনপুট, তারপরে নির্দেশনা। আচ্ছা, এখানে ক নাম্বার দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যেটা শুরু করেছে সেটা হচ্ছে পারিবারিক পরিচয় দিয়ে, অর্থাৎ আপনার যে ফ্যামিলি ডিটেলস সেটা দিয়ে কিন্তু শুরু করেছে। এখানে এক নম্বরে যদি আমরা দেখি পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, HOF, তার নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে পুরো নামটা লিখতে হবে, এখানে দেখুন বলে দিয়েছে। এখানে ব্র্যাকেটে দেখুন মানে নির্দেশনা যেটা রয়েছে সেখানে বলছে যে আধার কার্ড অনুযায়ী, অনেকেই আছে নাম মনে করুন আধার কার্ডে একটু বানান ভুল রয়েছে, যদি বানান ভুল থাকে তাহলে সেই ভুল বানানই আপনাকে লিখতে হবে, কেননা এখানে পরিষ্কার বলছে আধার কার্ডে আপনার যেমন রয়েছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে আরও একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানে যে আপনারা নামটা লিখবেন বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন। দেখুন এখানে যতটা বাংলায় ফর্ম আপনি বাংলায় লেখলেও হয়ে যাবে, যদি আপনি ইংলিশে লেখেন সেক্ষেত্রেও হয়ে যাবে। যদি ইংলিশে লেখেন তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো ক্যাপিটাল লেটার লিখবেন, অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু লিখবেন, ওই ছোটো পেঁচিয়ে গুছিয়ে লিখবেন না, তাহলে কিন্তু আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু যদি স্পষ্টভাবে বুঝতে না পারে সেক্ষেত্রে আপনার নামের বানান ভুল হতে পারে, আর আপনার নামের বানান যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু নাও পেতে পারেন। তো সেজন্য বলবো বড় হাতের সুন্দর করে একটু স্পেস দিয়ে একদম সুন্দর করে কিন্তু লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত চাওয়া হয়েছে জন্ম তারিখ। এখানে কার এগুলো কার চাওয়া হচ্ছে, দেখুন এখানে পরিষ্কার বলছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ ফ্যামিলির কিন্তু চাওয়া হচ্ছে। তারপরে জন্ম তারিখ এখানে সুন্দর করে দিন মাস বছর অনুযায়ী লিখে দেবেন, অর্থাৎ প্রথমত দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে কিন্তু লিখে দেবেন। আচ্ছা, তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ কি রয়েছে, এগুলো কিন্তু আপনি মানে ভুল করবেন না, মানে যে আবেদন করছে তার কিন্তু নাও হতে পারে, এখানে মানে হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে, মানে পরবর্তীতে মনে করুন এই যে ফর্মটা বানানো হয়েছে এটা একটা দারুণ মানে সুন্দর ফর্ম, মানে অনেকে বলবেন 12 পেজের ফর্ম, কিন্তু এই 12 পেজের ফর্মে এমন এমন তথ্য দেওয়া রয়েছে বা এমন এমন জিনিস রয়েছে যেটা কিন্তু খুব একটা ভালো, মানে ভালো বলতে কেমন বলুন তো, একটা ফর্মে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট একটা ভালো আমার মনে হচ্ছে ফর্ম, কারণ একই জায়গায় কিন্তু পরিবারের সকল সদস্যদের তথ্য কিন্তু পাওয়া যাবে, বা এখানে তাদের কিন্তু আইডেন্টিফিকেশন করতে সুবিধা হবে, যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কে কে এক ফ্যামিলিতে কতজন টাকা পাচ্ছে, এগুলো কিন্তু সব তারা এই ফর্মের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবে। আশা করি পরবর্তীতে আপনারা নিচের দিকে দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। আচ্ছা, এবার চলে আসি আমরা এখানে কি বলেছে, পরিবারের প্রধানের লিঙ্গ কী রয়েছে সেটা এখানে পুরুষ মহিলা বা অন্যান্য যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে পরিবারের প্রধানের আধার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে যদি আমরা দেখি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ধরুন এই যে ব্যক্তি রয়েছে তার কিন্তু ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তাহলে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, এবার এখানে সদস্য সংখ্যাটা শুধুমাত্র সংখ্যাটা লিখতে হবে, এটাই কিন্তু এখানে বলছে। দেখুন এখানে নির্দেশনা কিন্তু বলে দিয়েছে যে শুধুমাত্র এখানে সংখ্যাটা লিখতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে ঠিকানা, যে আপনাদের বর্তমান স্থায়ী ঠিকানা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। দেখুন ব্র্যাকেটে বলে দিয়েছে স্থায়ী ঠিকানা আপনাদের এখানে লিখতে হবে। আচ্ছা গেল। তারপরে যোগাযোগ নম্বর, এমন এক নাম্বার দেবেন যেটা অ্যাক্টিভ, যেটা মনে করুন আপনার মোবাইল রিচার্জ করেন, ওটাতে মানে রিচার্জ করেন না, SMS আসে না, OTP আসে না, ওই রকম যেন না হয়, যেটা মনে করুন সবসময় ব্যবহার করেন সেই রকম একটা নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে বলছে বিশেষত পরিবারের প্রধানের আধার নং যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবার যে প্রধান রয়েছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটা কিন্তু দিতে এখানে বলা হচ্ছে। দেখুন এখানে পরিষ্কার করে কিন্তু নির্দেশনায় বলে দিয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি দেখি এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যদের এখানে কিন্তু দিতে হবে, অর্থাৎ এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের কিন্তু এটা দিতে হবে, এটাই কিন্তু বলছে। এখানে দেখুন বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ বা না এটা কিন্তু লিখতে হবে, মানে পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা ধরুন লেখা হলো, তারপরে এ কি আবেদন করছে কিনা অন্নপূর্ণা যোজনার জন্য সেটাতে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে ব্র্যাকেটে আরেকটা মানে নির্দেশনায় আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে বয়স 5 বছরের কম হলে আধার নট অ্যাভেলেবেল চিহ্নিত করুন, অর্থাৎ কোনো বাচ্চার যদি এরকম থেকে থাকে আপনাদের ফ্যামিলিতে 5 বছরের কম, সেক্ষেত্রে আধার কার্ড নেই বা আছে সেটা ব্লু আধার কার্ড যেটাকে বলে, তো সেক্ষেত্রে কিন্তু এনে লিখে দিলে হয়ে যাবে, বা নট অ্যাভেলেবেল এটা লিখলেও কিন্তু চলবে। আচ্ছা,
এইবার দেখুন সদস্য সংখ্যা 1, এবার আমি ধরে নিলাম আপনাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন রয়েছে বা 4 জন রয়েছে বা 3 জন রয়েছে, যতজনই রয়েছে না কেন এখানে কিন্তু আপনাদের লিখতে হবে। এবার কতগুলো অপশন আছে সেটা আমরা দেখি। দেখুন সদস্য 1 নাম্বার এখানে পরিষ্কার রয়েছে কি নাম, ধরুন এখানে একটা নাম দিলেন, তার জন্ম তারিখ দিলেন, তার লিঙ্গ দিলেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, এই যে প্রধানের নামটা আপনি দিলেন পরিবারের প্রধান, তার সঙ্গে আপনার সম্পর্ক সেটা লিখতে হবে আর এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে, হয়ে গেল। এবার আবার দেখুন সদস্য নাম্বার 2, অর্থাৎ এবার দ্বিতীয় সদস্যের নাম দিতে হবে, এখানে দ্বিতীয় সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এভাবে কিন্তু ইনপুট করতে হবে। এবার দেখুন এখানে 3টা 4টা 5টা টোটাল কিন্তু 5টা সদস্যের আপনি এখানে তথ্য দিতে পারবেন। যদি আপনাদের 6 জনের পরিবার হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন 6 নম্বর অপশন নেই, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 5টা তথ্যই আপনারা দিতে পারবেন। আচ্ছা দিয়ে দিলেন। এবার দেখুন এখানে কিন্তু হ্যানা অপশন রয়েছে, এগুলো হ্যানা কিসের, মানে এখানে পরিষ্কার করে বলতে হবে যে এই যে মানে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে টিকমার দিতে হবে, যদি না হয় তাহলে কোনো টিকমার দেওয়ার কিন্তু দরকার নেই, এটাই কিন্তু এখানে বলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এবার যদি আমরা দেখি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ এখানে পরিবারে যতজন রয়েছে তাদের যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে বলা হয়েছে। কেননা যদি আপনারা একটা ফ্যামিলিতে 3 জন আছেন, 3 জনই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন, তাহলে সবাইকে আলাদা আলাদা ফর্ম কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে না। কেননা দেখুন ওই পরিবারের প্রধানের নাম লিখলেন, তারপরে সেখানে সদস্য সংখ্যাতে কিন্তু আপনাদের নামগুলো চলে আসলো এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দিয়ে দিলে সরাসরি কিন্তু আপনাদের একটা ফর্মেই সকলের কিন্তু তথ্য তাদের কাছে চলে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে এখানে আলাদা আলাদা করে কিন্তু সবাইকে আবেদন করতে হলো না, একটা ফর্মেই তাদের তথ্য কিন্তু চলে গেল। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা দেখুন এখানে ব্র্যাকেটে কি বলেছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যেটা সিডিং রয়েছে অ্যাকাউন্ট সেগুলো দিলে ডিবিটির মাধ্যমে বা আধার কার্ডের মাধ্যমে টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা এখানে কি বলা হয়েছে, হেড অফ ফ্যামিলির কোন ব্যাংক রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি সেটা দিতে হবে। তারপরে যে সদস্য একে আপনি যার নাম দিয়েছিলেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংকের নেম, তারপর আইএফএসসি কোড দিতে হবে। আবার দ্বিতীয় সংখ্যা মানে দ্বিতীয় সদস্য আপনি যাকে দিয়েছিলেন তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে ব্যাংকের। এরকম করে যতগুলো আপনি সদস্য দিবেন ততগুলোর নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম লিখে দিলেন, হয়ে গেল। এবার 11 নম্বরে কি বলেছে সেটা দেখুন। 11 নম্বরে বলেছে যে এপিক HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্কদের সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। আচ্ছা এখানে বলেছে যে হেড অফ ফ্যামিলির যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে, এবার বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার দিতে হবে, যেটা কিন্তু আপনার ভোটার লিস্টের উপরে লেখা থাকে, অংশ নাম্বার কত নাম্বার বিধানসভা সেগুলো লেখা থাকে, সেটা কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা হলো এরকম সদস্য নাম্বার 1 2 3 4 করে যতগুলো আপনাদের সদস্য রয়েছে সকলেরগুলো কিন্তু পূরণ করে দিতে হবে। আচ্ছা হয়ে গেল। এবার যদি আমরা দেখি 12 নম্বর একটা অপশন দিয়েছে বিভাগ, এখানে পরিষ্কার করে বলেছে যে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেটা কিন্তু এখানে টিকমার দিতে হবে। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, যদি পিভিটিজি হয়ে থাকেন সেটা, বা আনরিজার্ভ ইডব্লিউএস হয়ে থাকেন, বা আনরিজার্ভড হয়ে থাকেন, জেনারেল হয়ে থাকেন, সেক্ষেত্রে যেটা আপনাদের জন্য প্রযোজ্য হবে সেটা দিয়ে দেবেন। দেখুন এখানে পরিষ্কার ব্র্যাকেটে আবার বলেছে যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র এগুলো কিন্তু আপনাদের দিতে হবে, মানে জেরক্স করে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা তারপরে যদি আমরা দেখি ক্ষয়েতে চলে আসি, এতক্ষণ আমরা কয়েতে ছিলাম তাই না, এবার ক্ষয়েতে চলে আসছি। ক্ষয়েতে বলা হচ্ছে যে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, আর না থাকলে নাতে টিকমার দিবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ ধরুন আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, তাহলে আপনার কার্ডের ধরন কি AAY অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা, নাকি PSS, নাকি SPSS, নাকি RKSY1, RKSY2 মানে Y2, যেই কার্ড আপনার কাছে রয়েছে সেটা, বা অনেকের আবার ভর্তুকিহীন থাকে, তো ভর্তুকিহীন থাকলে এই ভর্তুকিহীনের মধ্যে কিন্তু টিকমার দিতে হবে। আচ্ছা তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তুলে থাকেন প্রতি মাসে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি তুলে না থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। আচ্ছা বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, না হয় না করবেন। তো ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু যে ঘর তোলা হয় দেখা যাচ্ছে যে 2টো রুমের কিন্তু ঘর থাকে, পাকা ঘর যদি হয়ে থাকে। এবার যদি না আপনি আরও একটা বাড়ি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কম মানুষই রয়েছে যাদের 3টে রুম কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা তারপরে যদি দেখি পারিবারিক জমির মালিকানা, এখানে হ্যাঁ বা নাতে ক্লিক করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাকে মিউটেশন যে বা রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন নথি বা ROR কপি বা খতিয়ান কপি সেটা কিন্তু আপনাকে দিতে হবে, তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ লেটেস্ট যে আপনার খতিয়ান রয়েছে সেই খতিয়ানটা কিন্তু দিতে হবে। আচ্ছা হয়ে গেল। এবার যদি আমরা দেখি
এখানে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনার ধরুন 3জন ফ্যামিলিতে সকল রয়েছে বা 4জন রয়েছে বা 5জন রয়েছে, সকলের মিলে টোটাল জমি আপনাদের কতটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলেছে শতকে, অর্থাৎ ডেসিমেলে। কত ডেসিমেল? 33 ডেসিমেল মানে 1 বিঘা, 66 ডেসিমেল মানে 2 বিঘা, 45 ডেসিমেল মানে কোনো 1.5 বিঘা, এরকম যতটা আপনাদের রয়েছে। কারো থাকবে 2 ডেসিমেল, কারো 5 ডেসিমেল, কারো 6 ডেসিমেল, যার যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর বেকেটে দেখুন বলেছে যে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি, অর্থাৎ এখানে শুধুমাত্র খতিয়ান, যেটা লেটেস্ট খতিয়ান রয়েছে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি যানবাহন, আপনি অবলিক দিয়ে পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, এটা কিন্তু জিজ্ঞেস করছে। যদি হ্যাঁ বা না, যদি না হয় তাহলে নাতে ক্লিক করে দিলেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু গাড়ির সংখ্যা আপনাকে লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। দেখুন বেকেটে বলেছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্তি করুন। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই সেই মডেল নাম্বারটা কিন্তু এখানে লিখুন। ধরুন আপনার কাছে ফরচুনার রয়েছে, সেক্ষেত্রে ফরচুনারটা লিখে দিতে হবে। থার রয়েছে, সেক্ষেত্রে থার লিখে দিতে হবে, তাই না? আচ্ছা, হলো। এবার আমরা যদি দেখি এখানে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে হ্যাতে ক্লিক করে কত প্রিমিয়াম দেন, কোন কোম্পানি রয়েছে, কত সাম অ্যাসিওরড রয়েছে সেগুলো দিতে হবে। যদি না হয় তাহলে সবগুলোতে না ক্লিক করে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। আচ্ছা, তারপরে ঘতে আমরা চলে আসছি আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনাদের ট্যাক্স দেয় কিনা, বা আমরা আইটি রিটার্ন যেটাকে বলে থাকি আইটি ফাইল করে কিনা। যদি করে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকে তাহলে না করবেন। আচ্ছা, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে। দেখুন এখানে কি বলছে, হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন, যদি না হয় তাহলে নাতে ক্লিক করুন। আর আশা করি প্যান কার্ড সকলেরই এখন রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু প্যান নম্বর আর নামটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দিবেন। আচ্ছা, হলো। তারপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক্ষেত্রের জায়গায় এখানে দেখুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কর্মসংস্থানের ধরন। এবার কর্মসংস্থানের ধরন কিন্তু বলা হচ্ছে যে পরিবারের প্রধান কি কোথায় কাজ করে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্তি কর্মচারী নাকি সংগঠিত। আপনার ক্ষেত্রে পড়ে দিবেন সবগুলো, যেটা আপনার ক্ষেত্রে ঠিকঠাক হবে সেটা দিবেন, বা পরিযায়ী শ্রমিক রয়েছে, বা বেকার রয়েছে, বা অন্যান্য যেটা হবে সেটা কিন্তু এখানে আপনার ক্ষেত্রে সিলেক্ট করে দিবেন। এবং প্রত্যেকটা সদস্য কি করে না বেকার রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন। আচ্ছা, হলো। এবার যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে আরও একটা জিনিস, সেটা হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। অর্থাৎ আপনার ফ্যামিলিতে 4জন ধরুন রয়েছে, তো কজন মনে করুন শিক্ষিত রয়েছে, কজন অশিক্ষিত রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং লেখার পরে এখানে দেখুন পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত, তারপর সদস্য নাম্বার 1 যে শিক্ষিত নাকি অশিক্ষিত। যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ কত শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস নাকি মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েশন পাস নাকি মনে করুন এমএ পাস নাকি বিএড কলেজ করেছে বা আরও অন্যান্য পেশাগত করেছে, এরকম কিন্তু যেটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখুন কি বলছে, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এখানে কিন্তু বলেছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যাটা শুধু লিখে দিবেন, মানে 1 নম্বর সদস্য নাকি 2 নম্বর সদস্য কে রয়েছে তাহলে সেটা কিন্তু লিখে দেবেন। আর যদি না হয় তাহলে না এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন কি বলছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই পেনশনভোগীর যে সদস্য সংখ্যা সেটা কিন্তু লিখে দেবেন। দেখুন এখানে কি বলছে, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, স্বঘোষণাপত্র সেগুলো কিন্তু জমা দিন, এটা কিন্তু বলছে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ যুক্ত করুন, যদি পেনশনটা আপনি হ্যাঁ করে থাকেন তাহলে পেনশন স্লিপটাও কিন্তু এখানে যুক্ত করতে হবে, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপরে দেখি কি বলা হয়েছে। তারপরে বলেছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন বা জিএসটি রেজিস্টার করেছে, যদি হ্যাঁ হয় তা হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু এখানে জিএসটি নাম্বারটাও দিতে হবে। আচ্ছা, তারপরে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনাদের বার্ষিক আয় কত রয়েছে সেটা টোটালটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আমরা যদি দেখি অন্যান্য পরিচয় নথি, এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে দিতে হবে কি, পরিবারের প্রধান এইচওএফ যেটা রয়েছে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, কি বলছে প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা দিন। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নং দিন, অর্থাৎ যারা মনে করুন আবেদন করেছেন তাহলে আবেদন নাম্বার দেবেন। হয়তো অনেকে আবেদন করে সার্টিফিকেট পেয়ে গেছেন তাহলে সার্টিফিকেট নাম্বার দেবেন। অনেকে ধরুন প্রযোজ্য নয় বা দরকার নেই, সেক্ষেত্রে প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবেন। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকটা সদস্যদের ক্ষেত্রে কিন্তু এটা
আপনাকে হ্যাঁ বা না বা প্রযোজ্য নয় এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এবার বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এখানে বলছে পরিষ্কার করে এগুলো যদি আপনাদের থেকে থাকে, বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড ইত্যাদি এগুলো যদি থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু সেই কার রয়েছে কোন আইডি সংখ্যা সেগুলো কিন্তু লিখে দিতে হবে। যদি না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটাও বলতে হবে। এটা কিন্তু দারুণ একটা মানে ফর্মের মধ্যে ইনক্লুড করেছে। সেটা হচ্ছে পরিবারের প্রধানের প্রযোজ্য নয়, এখানে না আপনারা করতে পারেন, বা হ্যাঁ যদি হয় তাহলে মামলার বিবরণ বর্তমান কি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরকম প্রত্যেকটা সদস্যের জন্য আমরা আবার এগুলো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তারপরে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে যদি আমরা দেখি বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, এখানে যদি মনে করুন আপনাদের শিশু থেকে থাকে তাহলে শিশুর সদস্য কতগুলো রয়েছে, মনে করুন একটা শিশু, দুটো শিশু, তিনটে শিশু, সেগুলোর কিন্তু কি দিতে হবে, শিশুটার নাম দিতে হবে, শ্রেণী দিতে হবে, কোন বিদ্যালয়ে পড়াশোনা করছে, ধরন কি রয়েছে, সরকারি কি বেসরকারি সেটা দিতে হবে। তারপর দেখুন কি বলছে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং বা হোম স্কুলিং ইত্যাদি। অর্থাৎ অনেকেই এখানে অন্যান্য সিলেক্ট করবে, মানে গভর্নমেন্টও না, স্বীকৃতি মাদ্রাসাও না, বেসরকারি বিদ্যালয়ও না, সরকারি বিদ্যালয় না, তাহলে কি অন্যান্য হলে তাহলে এখানে আপনাকে মানে দিতে হবে যে কেমন, যেমন এখানে রয়েছে ওপেন স্কুলিং বা হোম স্কুলিং, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে এরকম যত আপনাদের শিশু থাকবে তাদের ডিটেলসগুলো আপনারা দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ শিশু যারা রয়েছে তাদের টিকাকরণ হয়েছে কিনা, এই যে তথ্যগুলো নেওয়া হচ্ছে না, একটা ফর্মেই কিন্তু সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। মানে পরবর্তীতে মানে সরকারের কিন্তু জনগণনা বলুন বা মনে করুন যে কোনো শিশুর টিকাকরণ বাকি রয়েছে কিনা, এগুলো কিন্তু খুব দ্রুত খুঁজে বের করতে সুবিধা হবে। মানে এই তথ্যগুলো তারা পোর্টালে সাজিয়ে রাখবে, যখন কোনো একটা ফ্যামিলিকে ধরবে তাদের ডিটেলস কিন্তু টোটাল ওখানে বের হয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা ফর্ম, তার জন্য কিন্তু 12 পাতার ফর্ম। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে টিকাকরণের অবস্থা কী রয়েছে, যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সেটাতে সিলেক্ট করতে পারেন। যদি এখানে টিকাকরণ না হয়ে থাকে তাহলে টিকাকরণ করা হয়নি, এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে কি বলছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ সেগুলো কিন্তু লিখতে হবে, যে কেন টিকা নেননি বা কেন নিয়েছেন এগুলো, তাই না। এবার এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, সরাসরি যেটা সরকারি মানে প্রকল্প রয়েছে সেটার কি কোনো সুবিধা পাচ্ছেন। কি বলছে, পরিবারের প্রধান হ্যাঁ বা না, যদি না হয় তাহলে নাতে ক্লিক করুন, যদি হ্যাঁ হয় তাহলে দেখুন এখানে কি বলছে, প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে তারপর নিচে দেখতে হবে কি বলছে, প্রত্যাহার করতে চান, এটা কিন্তু বলছে। দেখুন যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন, অর্থাৎ আপনি প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান সেটাও কিন্তু করতে পারেন। প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ করবেন, না হলে কিন্তু কিছু করার দরকার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে 1 2 3 4 করে প্রকল্পগুলোর নাম কিন্তু দিতে পারেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে নিচের মধ্যে রয়েছে প্রত্যেকটা সদস্যদের মানে ডিটেলসগুলো দিতে হবে, যেমন প্রথমটার দিলাম। তারপরে এবার চলে আসি, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ। আচ্ছা, এটা আপনাদের নয়, এটা হচ্ছে অফিসাররা, যদি বাদ দেওয়া হয় আপনাদের তাহলে কেন, কারণ আপনি মানে বাদ কেন দিতে চান সেটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা যদি দেখি ঘোষণা ও সম্মতি, এখানে পরিষ্কার করা হচ্ছে একটা জিনিস, যে আপনি ঘোষণা করছেন, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য, সেক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে স্বাক্ষর আপনাকে করতে হবে, আপনার সই করতে হবে। এখানে সম্মত বক্সে কিন্তু আপনাকে, বা আপনি অ্যাগ্রি করছেন সেটাতে কিন্তু টিকমার্ক দিতে হবে। এই ফর্মটি কিন্তু যাচাইযোগ্য, সেটাও কিন্তু দেখুন নির্দেশনায় বলা রয়েছে। এবং লাস্টে এটা বলেছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন, যেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, একই রান্নাঘর থেকে খাবার খেয়ে থাকেন। দেখুন এন্ড অফ ফর্ম, এখানে কিন্তু ফর্মটা এন্ড হয়ে গেছে। এবার কিন্তু এটা শুধুমাত্র অফিসের কাজের জন্য রয়েছে। দেখুন এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে আপনাদের কিছু করতে হবে না। যে ফর্মটা জমা নেবে সেই আধিকারিক কিন্তু এখানে তাদের যে তথ্য সেটা কিন্তু আপনাদের সামনেই পূরণ করে আপনাকে রিসিভ করে হয়তো জমা
দিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। এবার কথা হচ্ছে আপনাদের তাহলে কি ডকুমেন্টস সাথে দিতে হবে। দেখুন আপনার পরিবারের যতজন রয়েছে প্রত্যেকেরই আধার কার্ড দিতে হবে, প্রত্যেকেরই ভোটার কার্ড দিতে হবে, প্রত্যেকেরই রেশন কার্ড দিতে হবে এবং অবশ্যই প্রত্যেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। আশা করি এগুলো হচ্ছে কম্পালসারি। তারপরে কিন্তু আপনারা এক্সট্রা যদি আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে, যেমন এসসি কার্ড যাদের রয়েছে তাদের সেই সার্টিফিকেট দিতে হবে, ওবিসি কার্ড যাদের রয়েছে তাদের সেই কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু কমন, এগুলো দিতেই হবে। তাছাড়া আর এক্সট্রা কিন্তু কোনো কিছু নেই। যদি আপনি সিএতে সার্টিফিকেট পেয়ে থাকেন, সেই নাম্বারটা উল্লেখ করেন, তাহলে সিএ সার্টিফিকেটটা দিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেশন করে থাকেন আপাতত সার্টিফিকেট পাননি, তাহলে সেই অ্যাপ্লিকেশনের কপিটা দিতে পারেন। এরকম কিন্তু সমস্ত কিছু দিয়ে আপনারা আবেদনটা করতে পারেন। এটা হলো অফলাইন পদ্ধতি। এবার চলে আসি আমরা অনলাইন পদ্ধতি। দেখুন অনলাইনে এখনও কিন্তু কোনো রকম অ্যাপ্লাই অপশন দেয়নি, যার জন্য এখন আমরা অনলাইন আবেদন করতে পারবো না। কিন্তু যখনই এখানে অনলাইন আবেদনের অপশন দিয়ে দিবে তখন কিন্তু এখানে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আপাতত দেখতে পাচ্ছি অনলাইনের কিন্তু অপশন নেই। তাহলে আশা করি আপনারা টোটাল জিনিসটা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে, কোথায় কি লিখতে হবে। যদি মনে করুন পরিবার আপনাদের একসাথে লিখবেন কিনা, হেড অফ দ্য ফ্যামিলি কাকে দিতে হবে, সমস্ত কিছুই ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তৎক্ষণাৎ আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া যারা টেলিগ্রামে রয়েছেন সেখানে জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ করে জানতে পারেন যে আপনাদের কী সমস্যা হচ্ছে বা কী কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই না? তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করে নেবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।